নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো হিন্দু ধর্মের দশবিধ সংস্কার কি এবং এর গুরুত্ব কতখানি। তো চলুন শুরু করা যাক। জন্ম ও জন্ম পরবর্তী সংস্কার বা দশবিধ সংস্কার। ধর্মীয় রীতিনীতি ও ঐতিহ্য অনুসরণ করে সমগ্র জীবনে যেসব মাঙ্গলিক অনুষ্ঠান পালন করা হয় সেই সংস্কারগুলো পূর্ণাঙ্গ রূপে লেখা আছে। জন্ম ও জন্ম পরবর্তী সময়ে প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর জন্য পালনীয় কিছু বিধিবিধান আছে। এগুলোকে দশবিধ সংস্কার বলা হয়। এসবের মধ্যে রয়েছে গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, বিদ্যারম্ভ, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন ও বিবাহ। বৈদিক যুগে এ সকল সংস্কার পালিত হলেও এখনকার সময়ে দশবিধ সংস্কারের সবগুলো সমানভাবে পালিত হয় না। এখন যে সকল সংস্কার পালিত হয় তাদের মধ্যে অন্যতম কয়েকটি হল সীমন্তোন্নয়ন। গর্ভধারণের পর চতুর্থ, ষষ্ঠ বা অষ্টম মাসে নিরাপদ প্রসবের আকাঙ্ক্ষায় এই সংস্কার পালন করা হয়। বর্তমানে এই সংস্কার সাত ভক্ষণ বা সাত নামে বেশি পরিচিত। জাতকর্ম। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে পিতা জপ, যষ্টিমধু ও ঘৃত দ্বারা সন্তানের জিহ্বা স্পর্শ করে মন্ত্রোচ্চারণ করেন। নামকরণ। সন্তান ভূমিষ্ঠ হবার দশম, একাদশ, দ্বাদশ বা শততম দিনে নামকরণ করতে হয়। নিষ্ক্রমণ। নিষ্ক্রমণ অর্থ বাইরে যাওয়া। এই অনুষ্ঠানে বাবা মা শিশুকে বাইরে নিয়ে যান। এ সময়ে শিশুটি প্রথমবারের মতো বাইরের পরিবেশের সঙ্গে পরিচিত হয়। জন্মের পর চতুর্থ মাসে এটি পালন করার নিয়ম। শিশুকে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয়। তাকে বাইরে নিয়ে সূর্যোদয়, সূর্যাস্ত, চাঁদ বা সূর্য দেখানো হয়। অন্নপ্রাশন। শিশুর প্রথম খাবার খাওয়া উপলক্ষে যে মাঙ্গলিক অনুষ্ঠান হয় তাকে অন্নপ্রাশন বলে। একে আমরা মুখে ভাত হিসেবেও জানি। পুত্র সন্তানের ক্ষেত্রে ষষ্ঠ বা অষ্টম মাসে এবং কন্যা সন্তানের ক্ষেত্রে পঞ্চম বা সপ্তম মাসে এই অনুষ্ঠান হয়। অন্নপ্রাশনে আত্মীয় প্রতিবেশীরা নিমন্ত্রিত অতিথি হিসেবে এসে শিশুকে আশীর্বাদ করেন, উপহার দেন। বিদ্যারম্ভ। ছোট শিশুদের জ্ঞান, অক্ষর এবং শেখার প্রক্রিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠান। শিশু 4 বছর অতিক্রম করলে পঞ্জিকা দেখে বিদ্যারম্ভের উপযুক্ত সময় নির্ধারণ করা হয়। এরপর পূজা অর্চনা হয়। শিশুকে হাতে ধরে অক্ষর লেখানো হয়। এই সংস্কার হাতেখড়ি নামেই বেশি পরিচিত। সাধারণত সরস্বতী পুজোর সময় শিশুদের হাতেখড়ি অনুষ্ঠান করা হয়। চূড়াকরণ। গর্ভাবস্থায় সন্তানের মাথায় যে চুল হয় কেটে ফেলার তা মাঙ্গলিক অনুষ্ঠান। উপনয়ন সংস্কার থাকলে এটি উপনয়নের সময় অথবা অন্নপ্রাশনের সময়ে সম্পন্ন করা হয়। কর্ণভেদ। কর্ণভেদ অর্থ কানে ছিদ্র করা। এই সংস্কার মেয়ে শিশুদের ক্ষেত্রে বেশি পালন করতে দেখা যায়। উপনয়ন। উপনয়ন সংস্কারে বিদ্যা শিক্ষার জন্য শিক্ষার্থীকে প্রথমে গুরুর কাছে নিয়ে যাওয়া হয়। উপনয়ন শব্দটির মানে কাছে নিয়ে যাওয়া। প্রচলিত একটি অর্থে উপনয়ন বলতে বোঝায় যজ্ঞোপবীত বা পৈতা ধারণ। সমাবর্তন। লেখাপড়া শেষে গুরু যখন শিষ্যকে বাড়ি ফেরার অনুমতি দেন তখন একটি উৎসব হয়, এটি সমাবর্তন। আগেকার দিনে উপনয়ন শেষে গুরুগৃহে বাস করাই ছিল রীতি। সেখানে লেখাপড়া শেষ করে গুরুর অনুমতি নিয়ে বাড়ি ফিরতে হতো। বর্তমানে গুরুগৃহে থেকে বিদ্যা শিক্ষার প্রচলন নেই। সে কারণে এই সংস্কারটি এখন আর পালিত হয় না, তবে সমাবর্তন নামটি আছে। বিবাহ। বিবাহ শব্দের অর্থ বিশেষ রূপে ভার বহন করা। প্রাপ্তবয়সে বেদ ও পিতৃপুজো, হোম ইত্যাদির মাধ্যমে মন্ত্র উচ্চারণ করে একজন ছেলে ও একজন মেয়ের জীবনকে একসঙ্গে মিলিয়ে দেওয়ার সংস্কারকে বিবাহ বা বিয়ে বলা হয়। এর মাধ্যমে পরিবার গড়ে ওঠে।
পরিবারের সকলে মিলেমিশে সুখ দুঃখ ভাগ করে একে অপরকে সহযোগিতা করে জীবনযাপন করে। বিবাহে যেমন কতকগুলো শাস্ত্রীয় বিধিবিধান পালিত হয়, তেমনি পালিত হয় কতকগুলো লৌকিক ও স্থানীয় আচার। মনুসংহিতায় বিভিন্ন রকমের বিবাহ পদ্ধতির বর্ণনা আছে। এর মধ্যে ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপত্য উল্লেখযোগ্য। বর্তমান সমাজে ব্রাহ্ম বিবাহই বেশি প্রচলিত ও স্বীকৃত। বাবা মা মেয়েকে নতুন কাপড় ও অলঙ্কারে সাজিয়ে আমন্ত্রিত অতিথি ও আত্মীয় স্বজনকে সাক্ষী রেখে বরের কাছে কন্যা দান করেন। একে ব্রাহ্ম বিবাহ বলে। আবার প্রাচীনকাল থেকে আধুনিককাল পর্যন্ত সমাজে গান্ধর্ব বিবাহেরও প্রচলন আছে। নারী পুরুষ পরস্পরের প্রতি শপথ করে মাল্য বিনিময়ের মাধ্যমে যে বিবাহ করে তাকে বলা হয় গান্ধর্ব বিবাহ। বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্রটি হল যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, অর্থাৎ তোমার এই হৃদয় হোক আমার, আমার হৃদয় হোক তোমার। বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রীতিপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলে প্রত্যাশা থাকে। তারা একে অপরের সুখ দুঃখের সাথী হয়ে জীবনের পথে নতুন যাত্রা শুরু করে।